হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো এএনএম জিএনএম এর পরীক্ষা আগামী 29 জুন ঘোষণা হয়ে আছে। আমাদের বিভিন্ন রকমের ক্লাস চলছে। আজকে ম্যাথমেটিক্সের ক্লাস। ম্যাথমেটিক্সের আজকের যে ক্লাস আছে তার ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:8। দ্বিতীয় ট্রেনটি ঘন্টায় 5 ঘন্টায় 400 কিলোমিটার গেলে প্রথম ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার যায়। আচ্ছা, অনুপাত কি দেওয়া আছে? স্পিডের অনুপাত বা গতিবেগের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, গতিবেগের অনুপাত কোন কোন দুটো ট্রেন আছে, একটা ট্রেন ওয়ান আর একটা হচ্ছে তোমার ট্রেন টু। এদের গতিবেগের অনুপাত কি দেওয়া আছে? 7:8 এটা দেওয়া আছে। ঠিক আছে, এইবারে যেটা বলেছে আমাকে, সেটা বলেছে যে দ্বিতীয় যে ট্রেনটা আছে সেই ট্রেনটা 5 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করছে? 400 কিলোমিটার পথ অতিক্রম করছে। তাহলে বলছে প্রথম ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, এদের গতির অনুপাত দেওয়া আছে 7:8 দেওয়া আছে। আমি যদি দ্বিতীয় ট্রেন বা প্রথম ট্রেনের গতিটা পেয়ে যাই, গতি মানে এক এক ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, সেটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমি বলবো, যেমন এখানে বলা আছে দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় 400 কিলোমিটার, তাহলে এখান থেকে আমি দ্বিতীয় ট্রেনটার গতিবেগটা পেয়ে যাব। যেই গতিবেগটা আমি পেয়ে যাব অমনি আমি বলবো এই যে 8 ইউনিট আছে বা 8x হোয়াট এভার যা খুশি তাই তুমি বলো, সেইটার ভ্যালু কত? ওই যে যেটা গতিবেগ বেরোবে সেটা। আচ্ছা, গতিবেগ কিরকম করে বেরোয়? তোমরা জানো ডিস্টেন্স ইকুয়ালস টু হয় স্পিড ইনটু টাইম। ঠিক আছে, দূরত্ব ইকুয়ালস টু হয় গতিবেগ ইনটু সময়। দূরত্ব আমি একবার বাংলাতেও লিখে দিই, অনেকের প্রবলেম হয়। দূরত্ব ইকুয়ালস টু হয় কি? গতিবেগ ইনটু সময়। ঠিক আছে, আচ্ছা, গতিবেগ এখানে দেওয়া আছে, এখানে দূরত্বটা দেওয়া আছে, টোটাল কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? 400 কিলোমিটার। গতিবেগ আমি বার করতে চাইছি দ্বিতীয় ট্রেনে। ঠিক আছে, গতিবেগটাকে আমি ভি2 বলে দিচ্ছি, যেহেতু দ্বিতীয় ট্রেন তাই ভি2 বলছি। সময় কত বলেছে? 5 ঘন্টা। তাহলে আমি ভি2 ভ্যালু যদি বার করতে চাই, 400কে 5 দিয়ে ভাগ করলে তোমার ভি2 কত আসবে? ভি2 আসবে 5×8 = 40, 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি2 দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমরা আদতে কত পেলাম? 80 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে দেওয়া আছে কত? 8 ইউনিট দেওয়া আছে বা 8x দেওয়া আছে। তাহলে আমি বলবো এই যে এই 8 ইউনিটের ভ্যালুই কত? 8 ইউনিটের ভ্যালুই 80 কিলোমিটার পার আওয়ার। একটা অঙ্ক আমি একবার জাস্ট লিখে দিই, তাহলে পরেরটা বুঝতে পারবে। 8 ইউনিট দেওয়া আছে, রেশিওতে অনুপাতে দেওয়া আছে 8 ইউনিট। তার ভ্যালু কত দেওয়া আছে? তার ভ্যালু দেওয়া আছে 80 কিলোমিটার। ঠিক আছে, 80 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, মানে আমরা বার করেছি 80 কিলোমিটার পার আওয়ার। বলেছে প্রথম ট্রেনটার গতিবেগ কত? প্রথম ট্রেনটার গতিবেগ কত? 7 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালু যদি 80 কিলোমিটার পার আওয়ার হয়, 1 ইউনিটের ভ্যালু কত আসবে? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত আসবে? 7 × 10 মানে 70 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝা গেছে। তাহলে প্রথম ট্রেনটার গতিবেগ কত? 70 কিলোমিটার পার আওয়ার। এখানে জিজ্ঞাসা করেছে প্রথম ট্রেনটি ঘন্টায় কত কিলোমিটার যায়, তাহলে আমরা বলবো অপশন সি, 70 কিলোমিটার যায়। আশা করি বোঝা গেছে। যদি কোথাও প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। প্রবলেম হওয়ার কথা নয়, যদি হয়ও দু একবার রিভাইন্ড করে দেখে নেবে, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে এ বি এবং সি একটি যৌথ ব্যবসায় 5:2:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। আচ্ছা, যারা নতুন দেখছো আজকে ফার্স্ট টাইম, আমি একটু বলে দিই। দেখো, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একটা সিরিজ আমাদের এনএম জিএনএম এর জন্য চলেই, সেটা আমাদের আপলোড করাই আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের যে বুস্টার সিরিজটা চলছে সেটাতে কিন্তু সব চ্যাপ্টারের অঙ্কই আছে। এইটাতে সুবিধা কি হয়ে যায়? প্র্যাকটিসও হয়ে যায়, তার সাথে সাথে যদি কনসেপশন শেখার ব্যাপার থাকে আমি যেহেতু সেটাও এক্সপ্লেন করে দিই, তাহলে সেটাও হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো, বলেছে এ বি এবং সি একটি যৌথ ব্যবসায় 5:2:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 4:3:2 হয়, তবে তাতে নয়, এটা তাদের লাভের অনুপাত কত হবে? আচ্ছা, তোমরা জানো আমি আলোচনা করেছিলাম যে যেটা টাকা হবে, লাভ যেটা হবে, প্রফিট যেটা হবে, সেই প্রফিটটা ডিস্ট্রিবিউট কি রকম ভাবে হয়? অংশীদারি কারবারের অঙ্ক আশা করি বুঝতে পারছো। অংশীদারি কারবারের মধ্যে আমরা বলেছিলাম প্রফিট বা লাভ যেটা আছে সেটা ডিস্ট্রিবিউট কিরকম ভাবে হয়? যার যেটা ইনভেস্টমেন্ট বা মূলধন আছে তার সাথে সময় বা টাইমের গুণফল, এই অনুযায়ী প্রফিটের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়? প্রফিটের ডিস্ট্রিবিউশনটা হয় ইনভেস্টমেন্ট বা মূলধন আর সময়ের গুণফলের যে রেশিও আসবে সেই অনুপাতে।
ঠিক আছে, তাহলে আমার কাছ থেকে এখানে কি জানতে চাইছে, প্রফিটের রেশিও জানতে চাইছে। দেওয়া কি কি আছে, যৌথ ব্যবসায় মূলধনের বিনিয়োগের অনুপাত দেওয়া আছে, মানে ইনভেস্টমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, আমি যেগুলো দেওয়া আছে সেগুলো লিখছি। ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে, কারা কারা বিনিয়োগ করেছে, এ, বি এবং সি। তাহলে এরা তিনজন রেশিওতে থাকবে। ঠিক আছে, কোন রেশিওতে, কোন অনুপাতে বিনিয়োগ করেছে, 5:2:6 এই অনুপাতে বিনিয়োগ করেছে। বলেছে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 4:3:2 হয়, তাহলে টাইমের রেশিও কি দেওয়া আছে, টাইমের রেশিও দেওয়া আছে 4:3:2। ঠিক আছে, 4:3:2। আমরা কেবলই দেখলাম যে প্রফিট রেশিও কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়, ইনভেস্টমেন্ট আর টাইম এই দুটোর গুণফলের উপরে। ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে, টাইমের রেশিও দেওয়া আছে, তাহলে প্রফিটের রেশিও আমরা বার করব এখান থেকে, খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। কিভাবে আসবে, এর প্রফিট হবে 4:5 মানে 20, বি এর হবে 3:2 মানে 6, আর সি এর হবে 6:2 মানে 12। এখানে ফার্দার রেশিও তৈরি হয়, দেখো ফার্দার যদি কত দিয়ে কাটছে, 2 দিয়ে কাটছে, 10:3:6, 10:3:6, এটাই আমাদের আসবে লাভের অনুপাত বা লভ্যাংশের অনুপাত। 10:3:6 কোথায় আছে, এই যে অপশন সি তে আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আনসার। তাহলে নতুন কনসেপশন যারা শিখলে তারা কি, প্রফিট ইজ ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। প্রফিট বা লাভ, লভ্যাংশ কি অনুপাতে কিরকম ভাবে ডিস্ট্রিবিউশন হয়, যে বিনিয়োগও করছে তার বিনিয়োগ তার সাথে সময়ের এই দুটোর গুণফলের উপরে। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে শতকরা বার্ষিক কত টাকা হার সরল সুদে কোনো মূলধনের 20 বছরের সুদ সবৃদ্ধি মূলের 4/9 হবে। কার কথা বলা আছে, সুদের কথা বলা আছে। দেখো 20 বছরের সুদ, সুদ সম্পর্কে বলেছে, সুদটা কি হবে, সুদটা হবে সবৃদ্ধি মূলের 4/9। এখন অনেকের এই সবৃদ্ধি মূল কথাটাতেই প্রবলেম হতে পারে। সবৃদ্ধি মূল আর কিছুই না, সুদ প্লাস আসল, আমরা ওটাকে ইংরেজিতে অ্যামাউন্ট বলে থাকি। তাহলে কার তুলনা হচ্ছে, কার সাথে তুলনা হচ্ছে, এটা বুঝতে হবে তোমায়। সুদের কথা বলেছে, সুদের কথা বলে রেখেছে, সুদের তুলনা হচ্ছে কার সাথে, সুদ ইকুয়ালস টু কত বলেছে, 4/9 অংশ কার, সবৃদ্ধি মূলের বা সুদ প্লাস আসলের, সুদ প্লাস আসলের। ঠিক আছে, সুদ আসলের 4/9। তাহলে বোঝো ভালো মতন ভাবে, সুদ যদি 4 ইউনিট বা 4 একক হয়, তাহলে সুদ আসল কত, 9 ইউনিট। ঠিক আছে, তোমরা চাইলে সুদ আসলটাকে এই পারে সুদের তলায় নিয়ে নিতে পারো, তাহলে সুদ কত 4 আর সুদ আসল কত 9 ইউনিট। আরো সহজভাবে জিনিসটা বোঝো, কার তুলনা হচ্ছে, সুদ সম্পর্কে বলেছে, কার তুলনায়, সবৃদ্ধি মূলের অর্থাৎ সুদ আসলের সঙ্গে, যার সাথে তুলনা সে থাকে নিচে। তাহলে সুদ আসলটাই তো 9 ইউনিট, এই 9 ইউনিটটা যেটা আছে সেটা কি জিনিস, এই 9 ইউনিটটা হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদ প্লাস আসল। ঠিক আছে, আর এই ওপরের 4 ইউনিটটা কি, ওপরের 4 ইউনিটটা হচ্ছে শুধু সুদ। কত বছরের সুদ, এই যে এখানে বলে রেখেছে 20 বছরের সুদ। এবার আমাকে বার করতে বলেছে বার্ষিক শতকরা কত টাকা সরল হার সরল সুদে, তার মানে রেট অফ ইন্টারেস্ট স্মল আর বার করতে বলছে। আমরা সূত্র কি জানি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এই একটাই মাত্র সূত্র আছে যেটা দিয়ে সরল সুদের অঙ্ক আমাদের হয়। ঠিক আছে, এই একটাই সূত্র, আর কিছু নাই। এখানে আই ইন্টারেস্ট কত বলা আছে, ইন্টারেস্ট বলা আছে 4 ইউনিট, তাহলে আমি লিখলাম। আচ্ছা, প্রিন্সিপাল কত বলা আছে, মূলধন কত, সুদ আসল যদি 9 ইউনিট হয় বা 9 টাকা ভাবতে পারো, আর সুদ যদি 4 ইউনিট হয়, সুদ আসল কত, সুদ আসল হচ্ছে 9 ইউনিট, আর সুদ কত 4 ইউনিট, তাহলে প্রিন্সিপাল কত 5 ইউনিট। আশা করি এটা বুঝেছো। তাহলে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি এর জায়গায় কত লিখবো 5, আর এর ভ্যালু আমাকে বার করতে হবে, টি এর ভ্যালু কত বলা আছে 20 বছর বলে রেখেছে, ডিভাইডেড বাই 100। আমরা এবার কাটাকুটি করব, এই যে 5, 20, 100, এই 100 100 কেটে গেল, তাহলে আর এর ভ্যালু কত 4, আর এর ভ্যালু 4, অর্থাৎ আর পার্সেন্টের ভ্যালু কত দাঁড়ালো 4%, আর পার্সেন্টের ভ্যালু 4%। কোথায়, এই যে অপশন বি, অপশন বি 4% ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত। আচ্ছা, মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যার ডেফিনিশনটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। যে সংখ্যার
কেবলমাত্র দুটো কি আছে, ফ্যাক্টর আছে, গুণনীয়ক আছে, ঠিক আছে, মোস্ট প্রবাবলি গুণনীয়ক কি বলে, ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটাই শোনো, যার দুটো মাত্র ফ্যাক্টর আছে তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এবারে আমি যদি দেখি এক, অনেকের মনে হতে পারে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এক, একের কি দুটো ফ্যাক্টর আছে, মানে দুটো সংখ্যা এরকম পাবো যারা এসে এককে ভাগ করে দেবে? না, শুধু এক আছে যে এককে ভাগ করতে পারে। এবার দুইয়ের যদি দেখি, তাহলে দুইকে কে কে ভাগ করতে পারে? দুইকে তো এক ভাগ করতে পারবে এবং দুইকে দুই নিজেও ভাগ করতে পারবে, তাহলে দুটো ফ্যাক্টর পাচ্ছি। তিনের ক্ষেত্রে তিনকেও তো এক ভাগ করতে পারবে আর তিন ভাগ করতে পারবে, এছাড়া কেউ আছে যারা তিনকে ভাগ করতে পারবে? তাহলে এবার আমার কাছ থেকে জানতে কি চাইছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি হবে? অপশন এ হবে, 2 হবে। এবার একটুখানি মৌলিক সংখ্যা সম্পর্কে আমি ডিসকাস করে দিই। এক তো আমি বলে দিলাম যে কেবলমাত্র দুটো সংখ্যা পাবো যারা এসে একে ভাগ করে দেবে, তারাই মৌলিক সংখ্যা, ঠিক আছে। দুটো মাত্র ফ্যাক্টর যদি হয়, দুটোর বেশি বলছি না কিন্তু, শুধুমাত্র দুটোর বেশি নয়। তাহলে মৌলিক সংখ্যার সিরিজ স্টার্ট কোথা থেকে হয় স্যার? 2 থেকে স্টার্ট হয়, 2, 3, 5, 7, 11, 13 এইভাবে চলতে থাকে। মৌলিক সংখ্যা কিন্তু কোনো এই যে ডিফারেন্স গুলো দেখবে, 2 আর 3 এর ডিফারেন্স 1, 3 আর 5 এর ডিফারেন্স 2, 5 আর 7 ডিফারেন্স 2, 7 আর 11 এর মধ্যে আবার ডিফারেন্স 4, এরা কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করে চলে না, ঠিক আছে। মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র 2 একটা সংখ্যা আছে যে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা, বাকি সমস্ত সংখ্যা আছে বিজোড় সংখ্যা। তাহলে তোমার প্রশ্ন কি হতে পারে? তোমার প্রশ্ন হতে পারে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? আনসার হবে 2। যদি তোমায় জিজ্ঞাসা করে সব থেকে ছোট অড, ঠিক আছে, বা বিজোড় মৌলিক সংখ্যা কোনটা? 3, ঠিক আছে। যদি জিজ্ঞাসা করে সব থেকে ছোট যুগ্ম মৌলিক সংখ্যা কোনটা? 2। এত রকমের প্রশ্ন এখান থেকে হতে পারে, ঠিক আছে। সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, এটাই মাত্র একটা নাম্বার আছে যেটা ইভেন নাম্বার, বাকি সমস্ত অড নাম্বার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়? আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা 2, 3, 7, 8 এদেরকে দিয়ে কোনোভাবেই শেষ হয় না, মানে ইউনিট ডিজিটে এককের ঘরে কখনোই 2, 3, 7, 8 থাকবে না। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আনসার কি হবে? অপশন এ, 5, 4, 7, 8। কেন এই যে টু কি বললাম, 2, 3, 7, 8 দিয়ে কেন ইউনিট ডিজিটে থাকতে পারে না, শেষ কেন হয় না? আমরা ওই নাম্বার সিস্টেমের ক্লাস যখন করব তখন আমি একদম এক্সটেন্সিভলি ভালোভাবে এটাকে ডিসকাস করে দেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে প্রথম 65টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হবে? ঠিক আছে, প্রথম 65টি। আচ্ছা, এটার একটা সূত্র আছে। সূত্র কি? n ইন্টু n প্লাস 1, খুব সম্ভব আমার সূত্র মনে পড়ছে না। তোমরা আজকে একটা কাজ করো, আমি এটা তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি, আমাকে একটুখানি আনসার বলবে, ঠিক আছে। আমার এখনই সূত্রটা মনে পড়ছে না, একটা সূত্র আছে মোস্ট প্রবাবলি n ইন্টু 2n প্লাস 1 বা n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, একবার ট্রাই করি। হ্যাঁ, n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, মোস্ট প্রবাবলি এটা বর্গের। এখানে 65টি স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে 65 মানে 65 প্লাস 1 কত হয়ে যাবে? 66। আর এটা 65 দুগুণে 130 ইন্টু 131 ডিভাইডেড বাই 6, 6, 11, 66, 11 ইন্টু 131 মানে তোমার 1310 আসছে, প্লাস 131 আসছে। তাহলে এখানে কত আসবে? 1 গেল, 3 একে 4 আসবে, 3 একে 4 আসবে, 1441 আছে আনসার। অপশন ডি আমার মনে হচ্ছে অপশন ডি হবে, ঠিক আছে, যদি আমি সূত্রটা না ভুল করে থাকি। তোমরা দেখবে বইয়ের মধ্যে লেখা আছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঘনর সমষ্টি আছে। তোমরা একটুখানি আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো আমি আনসারটা ঠিক করলাম না ভুল করলাম। এমনি ক্যালকুলেশনে কত ভুল করিনি, শুধু যদি ভুল হয় তাহলে সূত্রেই হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট। কিছুই না, যদি মুখস্থ থাকে তাহলে খুব ভালো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে, সারাদিন ক্লাস টাস করিয়ে। আর ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে এদের মূল্যের অনুপাত কি হবে, কত হবে? আচ্ছা, তোমরা জানো
ধরো আমার কাছে 5 টাকার কয়েন আছে, বা লেটস সে 5 টাকার কয়েন আছে, 3টে কয়েন আছে, তাহলে টোটাল আমার কাছে কত টাকা আছে? 15 টাকা আছে। তাহলে অ্যামাউন্ট বা মূল্য, এই অ্যামাউন্টটা বা মোট যে টাকা আছে, এই অ্যামাউন্টটা কিসের উপরে নির্ভর করছে? দেখো, কয়েনের নাম্বার কতগুলো আছে আর এদের ভ্যালু কি আছে, এই দুটোর গুণফলের উপরে মোট যে অ্যামাউন্টটা সেটা কিন্তু নির্ভর করছে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্টের ওপর দিয়েই এই অঙ্কটা আমাদের হয়, কয়েনের অঙ্ক বা মুদ্রার অঙ্ক পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম আসে। আচ্ছা, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5। সবার আগে আমি ভ্যালুগুলো দেখব, কত কত কয়েন আছে। 1 টাকার কয়েন আছে, ঠিক আছে, 50 পয়সার কয়েন আছে, আর তার সাথে কি কি আছে? 25 পয়সার কয়েন। 1 টাকার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে, আর আছে আমাদের 25 পয়সার মুদ্রা। হয় এদেরকে টাকায় কনভার্ট করো, কিংবা এদেরকে পয়সায় কনভার্ট করো, কারণ টাকা পয়সা মিক্স করে আছে এখানে। আমি এগুলোকে সবগুলোকে টাকায় কনভার্ট করছি। 1 টাকার কয়েনের ভ্যালু কত? 1। 50 পয়সার হাফ টাকা যদি টাকায় কনভার্ট করি, আর 25 পয়সায় কত? 1/4 টাকা হচ্ছে। এদের সংখ্যার অনুপাত, এদের নাম্বারের যেটা রেশিও দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? এদের নাম্বারের যেটা রেশিও দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 2:3:5, এটা দেওয়া আছে। তাহলে জানতে চাইছে কি এদের মূল্যের অনুপাত, অ্যামাউন্টের রেশিও কি হবে, এইটা জানতে চাইছে। অ্যামাউন্টের রেশিও কি করে পাবো? এই যে ভ্যালুকে নাম্বার দিয়ে গুণ করে, তাহলে 2 1 2 রেশিও 3/2, 3 × 1/2, রেশিও কত? 5/4। এখন রেশিওর মধ্যে দেখো কোথাও তলায় কিছু নেই, তাহলে 2 আর 4কে আমাকে এখান থেকে সরাতে হবে। 2 আর 4-এর লসাগু কত? 2 আর 4-এর লসাগু হয় 4, তাই পুরো 4 আর 2কে সরানোর জন্য পুরো রেশিওটাকে আমরা 4 দিয়ে গুণ করে দিচ্ছি। 4-এর সাথে 2 মাল্টিপল হলে কত হবে? 8। 2 দুগুণে 4 কাটা চলে যাবে, 3 দুগুণে 6, 3/2 × 4, বুঝতে পারছো তো আশা করি। 4 আর 4 কাটলে কত আসবে? 5। তাহলে কত বেরোলো? 8:6:5। কোথায় আছে? এই যে অপশন এ তে আছে, 8:6:5। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে রিয়া 200 পৃষ্ঠার একটি গল্প বইয়ের 4-এর 5 অংশ পড়েছে, তার এখনো কত পৃষ্ঠা পড়া বাকি রয়েছে? খুব সোজা অঙ্ক, 5×100, তাহলে তোমার 5×8 = 40, 80খানা বাকি আছে। দেখো, 4-এর 5 অংশ পড়ে ফেলেছে, তাহলে পড়লো কতটা? 200 পেজের, 200 পেজের 4-এর 5 অংশ। 5 দিয়ে যদি এটাকে আমি কাটি, 4×5 = 20, 4×4 = 16, 160খানা পড়া হয়ে গেছে। তাহলে বাকি কত আছে? বাকি আছে 40খানা পৃষ্ঠা। ঠিক আছে, 40খানা পৃষ্ঠা। 4-এর 5 অংশ পড়ে নিচে কত পৃষ্ঠার? 200টা। এই যে 4×5 = 20, 40, 4×4 = 16, 160খানা হয়ে গেছে, তাহলে বাকি কত আছে? 40টা কোথা থেকে মাইনাস করলাম? 200 থেকে মাইনাস হবে, টোটাল থেকে। ঠিক আছে, 200 থেকে মাইনাস করে পেলাম 40খানা পৃষ্ঠা বাকি আছে, যে অপশন ডি তোমাদের আনসার হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? কোন অনুপাতে দুধের সাথে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলেও 20%-এর লাভ হবে? ক্রয় মূল্যে বিক্রি করতে চাইছি, ক্রয় মূল্যে বিক্রি করতে চাইছি মানে যে দামে কিনেছিলাম সে দামেই বিক্রি করছি। এবার তুমি আমায় বলো, যে দামে বিক্রি করছি সে দামেই যদি, মানে যে দামে কিনছি সে দামেই যদি বিক্রি করি, তাহলে লাভ কি করে হবে? লাভ হওয়া সম্ভব নয়। তাহলে লাভ করতে গেলে যেটা লাভ করতে চাইছি সেটাই আমাকে জল মেশাতে হবে। ঠিক আছে, দুর্ভাগ্যবশত এই জল মেশানোর অঙ্ক আমাদের আছে পরীক্ষায়, ঠিক আছে, মানে সিলেবাসে আছে। ভালো এক্সাম্পল নয় তবু। চলো, 20%কে যদি আমরা দেখি, তাহলে 20% মানে কত? 20/100। 20%-এর ভ্যালু কত আসে? 20/100। যারা এটার ভ্যালু একবারে জানো তারা তো জানোই যে 20% কাটাকুটি করলে 1/5 আসে। যারা জানো না তারা একবার দেখে নাও, এই যে 0 0 কাটা, 2 5 2 10, তাহলে কত ভ্যালু আসে? 1/5। তাহলে 5 লিটার যদি দুধ হয়, তার সাথে জল কতটা মেশাতে হবে? 1 লিটার। যদি আমি লিটার ভাবি, তাহলে এইটা যদি হয় আমার মিল্ক, তাহলে এইটা আমি কি করব? ওয়াটার মেশাবো, জল মেশাবো এটার সাথে, তবেই গিয়ে আমার ক্রয় মূল্যে বিক্রি করলে লাভ হবে। আদারওয়াইজ লাভ কিন্তু হবে না। লাভটা আসবে কোথা থেকে? লাভ কি? এ দেখো, 5 লিটার জলের সাথে যদি 1 লিটার, সরি 5 লিটার দুধের সাথে যদি 1 লিটার জল মেশাও, তবে এই টাকাটা লাভ হবে, আদারওয়াইজ লাভ হওয়া সম্ভব নয়। উল্টো করে বললে 100 লিটার দুধের সাথে 20 লিটার জল মেশাতে হবে,
রেশিও করলে দুধ ইস্টু জল চেয়েছে, এখানে বলেছে দুধের সাথে জল মিশিয়ে, তাহলে ফার্স্টে আসবে মিল্ক, দেন আসবে ওয়াটার, তাহলে আনসার কি হবে? আনসার হবে 5:1। এই যে অপশান এ, ঠিক আছে। 1:5 কিন্তু করো না, এইটা হবে না। 1:5 কখন হতো? যদি আগে বলতো জল, জলের সাথে কতটা দুধ মেশাতে হবে, তাহলে বলতাম আমি 1:5, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? একদম সহজ, 3 8 24, 5 থাকবে ভাগশেষ। স্যার কিভাবে? বলে দিচ্ছি, দেখো। তুমি জাস্ট এতটুকুই চেক করবে, যাকে দিয়ে আমি ভাগ করছি সেকেন্ড টাইম, সে আগে যে ভাগ করছিল তাকে ভাগ করতে পারছে কিনা। 8 56কে ভাগ করতে পারে, 8 56কে ভাগ করতে পারে, যেই দেখলে যে ভাগ করতে পারছে, তাহলে 29কে ডাইরেক্ট 8 দিয়ে ভাগ করব। 29কে ডাইরেক্ট 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 5 থাকে অবশিষ্ট। বুঝতে পেরেছো? শুধু এতটুকুই চেক করার ব্যাপার আছে, প্রথমে যা দিয়ে ভাগ করছিলাম, দ্বিতীয়বার যাকে দিয়ে ভাগ করছি, সে প্রথম সংখ্যা মানে যে ভাজক আছে তাকে ভাগ করতে পারছে কিনা। যদি ভাগ করতে পারে, তাহলে ডাইরেক্ট ভাগশেষটাকে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে তোমাদের আনসার হবে। আমি এটা একদম ফান্ডামেন্টালি জিনিসটা বোঝাতাম, দরকার নেই তোমাদের, ঠিক আছে, যে কেন এই জিনিসটা হয়। আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়েও দিয়েছি আশা করি, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছি একটি আয়ত ঘনকাকার ঘরের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার এবং উচ্চতা 20 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তোমাদের সমকোণী চৌপল বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের অঙ্ক এটা। আয়ত ঘনকাকার যদি একটা রুম হয়, তাহলে সেটার শেপ কিরকম হবে একবার দেখে নাও। এই যে এইরকম হবে শেপ, ঠিক আছে। ঘরের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। ঘরের দেওয়াল কটা আছে? এই যে একটা দেওয়াল, এই যে এটাকে যদি আমি তোমাদের বোঝাই আমি রং করে, এই যে একটা দেওয়াল, ঠিক এটার অপোজিট পাশে এই যে আরেকটা দেওয়াল আছে, ঠিক আছে। তাহলে দুটো দেওয়াল আছে কোন বরাবর? দৈর্ঘ্য তার সাথে উচ্চতা। এই যে এটা যদি দৈর্ঘ্য হয়, এটাকে আমরা দৈর্ঘ্য বলি, ঠিক আছে, আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল আমি কি করে পাবো? দৈর্ঘ্যের সাথে উচ্চতা মাল্টিপল করে। তাহলে এই পাশে একটা দেওয়াল আছে, ঠিক অপোজিট পাশেও আর একটা দেওয়াল আছে। আমি যদি তোমাকে একটা বই নিয়ে বোঝাই বা অন্য একটা কিছু নিয়ে যদি আমি বোঝাই, কি দিয়ে বোঝানো যায়? এখানে কোনো জিনিস আছে? এখানে কিছু আছে ওরকম কিছু? এখানে বই আছে, বাট খুব বেশি মোটা বই নয়। একবার দেখো দেখি বোঝা যাচ্ছে কিনা। এই যে এই বইটা, এই যে দেওয়াল আছে, ঠিক এটার অপোজিট পাশে আরেকটা দেওয়াল আছে, এই দেখো, দেখতে পাচ্ছ? তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল কি হচ্ছে? দৈর্ঘ্য তার সাথে উচ্চতার গুণফল। তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আশা করি বুঝেছো তোমরা ছবিতে। তাহলে আমরা কি পেলাম? দুটো আছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। একই রকম ভাবে এই যে এইটা যদি প্রস্থ হয়, এইটা প্রস্থ, প্রস্থর সাথে উচ্চতা গুণফল করলে এই একটা দেওয়ালের ক্ষেত্রফল আমরা পাবো। ঠিক অপর পাশে আরেকটা আছে, প্রস্থ ইন্টু উচ্চতা। আবার এইটা হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, এটা ছাদের ক্ষেত্রফল। এই যে এই পার্টটা, যেটাকে আমি শেড করছি, এইটা ছাদের ক্ষেত্রফল। একই রকম ভাবে এইটা হবে তোমার মেঝের ক্ষেত্রফল, এই যে মেঝে, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এইটা হচ্ছে তোমার মেঝের ক্ষেত্রফল। তাহলে কি পেলাম? দুটো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দুটো প্রস্থ ইন্টু উচ্চতা, দুটো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি একবারে সূত্র লিখবো, 2 ইন্টু দৈর্ঘ্য লেন্থ ইন্টু হাইট প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, ব্রেথ ইন্টু হাইট মানে প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। ঘরের দৈর্ঘ্য কত বলা আছে? এল কত বলা আছে? এল বলা আছে 15 সেন্টিমিটার। প্রস্থ কত বলা আছে? ব্রেথ কত বলা আছে? 12 সেন্টিমিটার। উচ্চতা হাইট কত বলা আছে? 20 সেন্টিমিটার। তাহলে এখানে বসাবো 2 ইন্টু, তাহলে এল কত? 15 ইন্টু উচ্চতা কত আছে? 20, প্লাস ব্রেথ কত? 12 ইন্টু 20, প্লাস 12 ইন্টু অবভিয়াসলি 15 হবে, 15 ইন্টু 12, ঠিক আছে। আচ্ছা, 15 দুগুণে 30, 2 ইন্টু 15 দুগুণে 30, 300, প্লাস 12 দুগুণে 24, 240, প্লাস 12 15 হয় 180। তাহলে যোগ যদি করি, 300 200 500 1 600, 8 4 12, 720, 720 ইন্টু 2 মানে 1440।
এত বর্গ সেন্টিমিটার হচ্ছে, এত বর্গ সেন্টিমিটার। এই যে অপশন ডি তোমাদের কারেক্ট আনসার হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, আজকে আমি একটু বুঝিয়ে বুঝিয়ে করানোর চেষ্টা করছি। বলেছে 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি লম্বা গ্যাস জারে কিছু পরিমাণ জল আছে। যদি 5.6 সেন্টিমিটার ব্যাস এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আকৃতি লোহার পাইপ সম্পূর্ণভাবে ডোবানো হয়, তবে জলতল কতটা উপরে উঠে আসবে? তাহলে কি হবে? এর আয়তন বরাবরই একটা আমি চোঙ আকৃতি কিছু একটা ডুবিয়ে দেবো, ঠিক আছে। গ্যাস জার মানে কি? গ্যাস জার মানে তো বেসিক্যালি লম্ববৃত্তাকার চোঙের কথা বলা হচ্ছে। এই যে একটা লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে আরেকখানা আমি লম্ববৃত্তাকার চোঙ এর মধ্যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে আরেকখানা লম্ববৃত্তাকার চোঙ এরকম করে ডুবিয়ে দেওয়া হবে। দেখো বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। বলেছে তাহলে জলতল যেটা আছে সেই জলতল কতটা উঠবে? তাহলে কি হবে, এইটার আয়তন আর এইটার আয়তন সেই দুটো সমান হয়ে যাবে, কারণ অতটাই জলতল উঠবে। আচ্ছা, একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। পাই ইন্টু আর কতটা বলা আছে? 7 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3.5 ইন্টু 3.5, স্যার দুবার কেন 3.5? আর স্কোয়ার ইন্টু এইচ কতটা উঠবে আমরা জানি না। এটা কতটা উঠবে জলতল? যতটা ওইটার তোমার আয়তন আছে। আয়তন কত হবে? পাই ইন্টু, দেখো ওখানে ব্যাস বলা আছে দুটোই কিন্তু, 7 সেন্টিমিটার আর 5.6। 5.6 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.8, পরেরটাও 2.8 আর স্কোয়ার ইন্টু এইচ কতটা বলা আছে? এক মিনিট, আমি এটাকে একটুখানি সরিয়ে নিই। ও বাবা, পুরোটাই সরে চলে আসছে। হ্যালো, সিস্টেমে একটুখানি কিছু প্রবলেম হচ্ছে বোধহয়, আমি একটু দেখে নিই। হ্যাঁ, তোমরা একটুখানি হোল্ড করো। চলছে ঠিক মতন না চলছে না? আচ্ছা, করে নিই, দেখি পরে যদি প্রবলেম হয় তখন দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা বুঝেছো তোমরা। পাই আর স্কোয়ার ইন্টু এইচটা লেখার আমি জায়গা পাচ্ছি না, একটু বেশি চেপে গেল। আচ্ছা দেখো তো, আমি এইচটা এখানে লিখে দিচ্ছি, সবুজ কালি দিয়ে বোঝা যাবে। এইচ কত বলা আছে? এইচ বলা আছে 5 সেন্টিমিটার, এই যে লিখলাম, ঠিক আছে। এইবার তাহলে সবার আগে বোথ সাইড থেকে এই একটা পাই, এই একটা পাই উঠে যাবে। এই পয়েন্ট, তার সাথে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট উঠবে, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে 35 ইন্টু 35 ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু 28 ইন্টু 28 ইন্টু 5। এই 5 দিয়ে 35কে কাটলাম 7, এই 7 দিয়ে 28কে কাটলাম 4, এই 5 7 দিয়ে এখানে আবার 5 সাথে 35 কাটে, 7 দিয়ে 4 কাটে, 4 সাথে 28, ঠিক আছে। তাহলে এইচ এর ভ্যালু কত? 16, আর এই 5 চলে যাবে নিচে, তাহলে আসবে 3 5 15, 5 2 10, 3.2। তাহলে হাইট কতটা উঠবে? হাইট উঠবে 3.2 সেন্টিমিটার। কোথায় আছে? যে অপশন এ তে আছে। অপশন এ তোমাদের হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আটকাচ্ছে না? ঠিক আছে, ওকে, চলো নেক্সট। নেক্সট বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধ কত হবে? খুব সোজা, অর্ধগোলকের আয়তনের ওই একই গল্প, সূত্র মাথায় রাখতে হবে। সূত্র মাথায় রাখলে অঙ্ক করতে পারবে, না হলে করতে পারবে না। অর্ধগোলকের আয়তনের সূত্র কত হয়? 2/3 পাই আর কিউব হয়, ঠিক আছে, পাই আর কিউব। যদি পুরো গোলক হতো, অর্ধগোলক না যদি হতো, তাহলে 4/3 পাই আর কিউব হতো। সমগ্র তল কত হয়? 3 পাই আর স্কোয়ার। আর যদি গোলক হতো তাহলে 4 পাই আর স্কোয়ার হতো। এই দুটো সাংখ্য মান মানে ম্যাগনিটিউড মানগুলো সমান বলে রেখেছে, তাই আমরা সমান করেছি। কাটবো কি কি কাটে? পাই কাটে বোথ সাইড থেকে, এখানে আর কিউবের আর স্কোয়ারের সাথে এখানে আর স্কোয়ার কেটে যাবে, তার মানে একটা আর থাকবে পরে, ঠিক আছে, একটা আর থাকলো পরে। আচ্ছা, আর কি কাটছে? পাই পাই তো কেটেই গেছে, তাহলে 2/3 ইন্টু আর ইজ ইকুয়ালস টু কত পড়ে থাকলো?
3 পড়ে থাকলো। তাহলে আর এর ভ্যালু কত? 9/2 মানে কত? 4.5 এত ইউনিট বা এত একক। এই যে অপশন ডি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। এটা আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার কাটা যাচ্ছে, আর থাকছে পড়ে কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো 14 বলেছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত হবে? আচ্ছা, শঙ্কু কিরকম হয় দেখতে তোমরা জানো আশা করি। এই যে শঙ্কু, ঠিক আছে, এর কি বলেছে? ভূমিতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। ভূমিতলের ক্ষেত্রফল এটা কি? এইটা যদি স্মল আর হয়, এই যে ভূমিতল যেটা আছে সেটা আদতে কি? সেটা তো একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, এই যে বুঝতে পারছো, এই যে এই পার্টটা, এইটা তো আদতে একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। এটা যদি এর আর হয় তাহলে আমি পাই আর স্কোয়ার এটা পাচ্ছি ভূমিতলের ক্ষেত্রফল। ইজ ইকুয়ালস টু কি বলা আছে? বলা আছে আয়তনের সাংখ্যমান। আয়তন কোনটা? আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ কোনটা? এই যে এটা এইচ, ঠিক আছে। আর এই যে এইটা যেটা, এই পার্টটা যেটা আছে এটাকে আমরা বলি তির্যক উচ্চতা বা স্লান্ট হাইট, ঠিক আছে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই দুটো ইকুয়াল বলেছে। দেখো পাই আর স্কোয়ার কেটে চলে গেল, তাহলে এইচ এর ভ্যালু কত আসবে? এইচ এর ভ্যালু আসবে 3। এইচ তো আমার কাছ থেকে চাইনি, চাইছে কি? এই যে তির্যক উচ্চতা, এইটার ভ্যালু জানতে চাইছে, তির্যক উচ্চতা। এবার দেখো এখানে আমাকে পিথাগোরাস ইউজ করতে হবে। এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে লম্ব সবসময়। এইচ এর ভ্যালু কত বার করেছি আমরা? 3 বার করেছি। আর এর ভ্যালু কত দেওয়া আছে? ও, আর এর ভ্যালু দেওয়াই ছিল। আর এর ভ্যালু দেওয়া আছে 4, ঠিক আছে, আমরা ওখানে ভ্যালু পুট করিনি, এমনি কেটে যাচ্ছে। আর এর ভ্যালু 4 দেওয়া আছে। তাহলে এইটা কত আসবে? এইটা হচ্ছে তোমার অতিভুজ। অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি বার করো তাহলে এটার ভ্যালু বেরিয়ে যাবে 5, ঠিক আছে। এটার ভ্যালু বেরিয়ে যাবে 5 সেন্টিমিটার। এই যে অপশন এ তোমরা করবে, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের যেহেতু আমি কি বলবো, হায়ার ক্লাসের বা তুমি ভালো কম্পিটিটিভের যদি তুমি পরীক্ষা দিতে যাও তাহলে আমাদের ট্রিপলেট গুলো মাথায় রাখতে হয়। এই যে লম্ব, ভূমি আর উচ্চতা মিলিয়ে যে 3টে সংখ্যা আসে না, এগুলোকে আমরা বলি ট্রিপলেট। সেখান থেকে আমি একবারে 5 বলে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো, এটা লাস্ট 15টা কোশ্চিন থাকে তোমাদের জানো তো, আমরা 15টা করি, সেট বানাই, ঠিক আছে। বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি কত? আচ্ছা, এই একটা আয়তক্ষেত্র আছে, এই ধরনের একটা আয়তক্ষেত্র আছে, এর কর্ণ বলে রেখেছে। কর্ণের ভ্যালু কত রেখেছে? কর্ণের ভ্যালু দিয়ে রেখেছে 10 এবং এর ক্ষেত্রফল দিয়ে রেখেছে 48। আচ্ছা, কর্ণ মানে কি হয়? কর্ণ মানে √L স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তার ভ্যালু দেওয়া আছে 10। আরেকটা ভ্যালু কি দেওয়া আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, সেটার ভ্যালু দেওয়া আছে 48। আমাকে বার কি করতে বলেছে? আমাকে বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি, মানে এল প্লাস বি এর ভ্যালু কত হবে এইটা জানতে চাইছে, এইটা জানতে চাইছে। দেখো আমি সূত্র বসাবো এখান থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তার জন্য আমি বোথ সাইড স্কোয়ার করে নিচ্ছি। যেই আমি বোথ সাইড স্কোয়ার করে দেবো, এমনি বাঁ পাশের আমার রুটটা উঠে চলে যাবে, আর ডান পাশে 10 স্কোয়ার কত হবে? 100। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 100। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়ালস টু কত? 100। এল বি এর ভ্যালু 48 আমরা ওখানে বলাই আছে। তাহলে এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 48 ইন্টু 2 মানে 96 ইজ ইকুয়ালস টু 100। তাহলে এল প্লাস বি এর হোল স্কোয়ার, 96 ওপরে চলে গেলে প্লাস হবে 196। তাহলে এল প্লাস বি কত হবে? এল প্লাস বি হবে 196 এর রুট মানে 14, প্লাস মাইনাস 14 হবে। যেহেতু এখানে দৈর্ঘ্য আর প্রস্থের কথা বলা হচ্ছে তাই এখানে শুধু আমরা 14 নিলাম, প্লাস 14 নিলাম, মাইনাস 14 এর গল্প এখানে আসবে না, ঠিক আছে। তাহলে সমষ্টি চেয়েছিল দৈর্ঘ্য আর প্রস্থের, কত বেরোলো আনসার? এই যে অপশন বি 14 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের 15টা কোশ্চেন। 15টা কোশ্চেন ম্যাথমেটিক্সের আসে এবং খুব সহজ আসে, ঠিক আছে। লগ আছে, বিভিন্ন চ্যাপ্টার আছে, আমরা সবগুলোই ইনক্লুড করতে থাকবো। তোমরা অবশ্যই সেগুলোকে প্র্যাকটিস করতে থাকো, আর চ্যাপ্টার ওয়াইজও আসতে থাকবে, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।